সকলকে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা সেই ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কন্টিনিউ করব। আরো একটা ক্লাস করব আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেট শুরু করে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ফরেন কারেন্সি মার্কেটে বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কারা পার্টিসিপেট করে সেটা সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কিভাবে এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় সেই সংক্রান্ত কিছু আলোচনা করব আজকে আমরা আগামী একটা ক্লাসে। এই জন্য ইম্পর্টেন্ট যে কারণ ফরেন কারেন্সি মার্কেটে যখন মানুষ ট্রেড করে তখন ফরেন কারেন্সি প্রাইস সম্পর্কে তাকে প্রেডিক্ট করতে হয় কি ফরেন কারেন্সি প্রাইসটা কি বাড়বে নাকি কমবে, তার উপর ভিত্তি করে তাকে ডিসিশন নিতে হয় সে কোন কারেন্সি কিনবে কোন কারেন্সি সে বিক্রি করবে সেই ডিসিশনটা তাকে নিতে হয়। এই জন্যই ফরেন কারেন্সির প্রাইসটা কিভাবে নিতে হয় তার পিছনে কি কি ধরনের যুক্তি আছে, এটা বাড়ার কিংবা কমার পিছনে সে সংক্রান্ত আলোচনাগুলো আমাদের জানা দরকার। তো আমরা আজকে আমরা বিশেষ করে দেখার চেষ্টা করব যে ফরেন কারেন্সি মার্কেটে একটা বিশেষ ল আছে যে যার উপর ভিত্তি করে ফরেন কারেন্সি প্রাইসটা নির্ধারিত হয়, ইকুইলিব্রিয়াম ফরেন কারেন্সি প্রাইসটা। সেটাকে বলা হয় ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। এটা একটা সেন্ট্রাল ল, খুব গুরুত্বপূর্ণ একটা ল। এটাকে আমরা আজকে দেখার চেষ্টা করব যে ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন বলতে কি বোঝায় এবং তার উপর ভিত্তি করে যে ফরেন কারেন্সি মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি যে দাম নির্ধারিত হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং এর উপর ভিত্তি করে আরো অনেকগুলো মডেল ডেভেলপ করেছে, পার্সেন্ট পাওয়ার প্যারিটি থিওরি এবং আরো অনেক মডেল আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা আজকে বেসিক যে মডেলটা আছে ফরেন কারেন্সি মার্কেটে যার উপর ভিত্তি করে ফরেন কারেন্সি গুলো দাম নির্ধারিত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা অলরেডি দেখেছি যে ফরেন কারেন্সি মার্কেটে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো নিজেদের মধ্যে অনেক সময় ফরেন কারেন্সি বিক্রি করে, যেটাকে অনেক সময় বলা হয় ইন্টার ব্যাংক ফরেন কারেন্সি মার্কেট। এটা একটা বড় মার্কেট, ফরেন কারেন্সি মার্কেট বড় একটা সেগমেন্ট। এটাকে অনেক সময় বলা হয় হোলসেল মার্কেট এই জন্য যে এখানে যে অ্যামাউন্টে ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে, যে ভলিউমে ট্রেড হয়ে থাকে, এক একটা ট্রানজাকশনের পরিমাণ অনেক বড় অ্যামাউন্ট হয়ে থাকে, মিলিয়নস অফ ডলার সেটা হয়ে থাকে। এবং কমার্শিয়াল ব্যাংকগুলো তারা যে ট্রেড করে নিজেদের মধ্যে, যেটাকে আমরা হোলসেল মার্কেট বলছি, তারা হোলসেল মার্কেট ছাড়াও অনেক সময় রিটেল ট্রেডও করে। তাদের অনেক সময় ছোট কাস্টমার থাকে, ছোট মানে এত ছোট না, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে বা বড় বড় কোম্পানি ফার্ম যারা আছে তারা অনেক সময় এই ব্যাংকগুলোর মাধ্যমে ফরেন কারেন্সি ট্রেড করে থাকে। তো ট্রেড করার পয়েন্ট হচ্ছে এরকম যে বিভিন্ন ট্রেডার বা ব্যবসায়ী বা কর্পোরেশন তারা অনেক ব্যাংকের সাথে ব্যাংকে তাদের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলে, ব্যাংকগুলোর মধ্যে অ্যাকাউন্ট খুলে তারা অন্য দেশের যে ব্যাংকগুলো আছে সেখানে তাদের লোকাল কাস্টমার থাকে। তো এই একটা কাস্টমার অন্য কাস্টমারের সাথে যখন ট্রেড করে তখন তারা তাদের যে লোকাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর সাপোর্ট নিয়ে একটা ব্যাংক এক দেশের ব্যাংক অন্য দেশের ব্যাংকের সাথে কমিউনিকেট করে দুটো তাদের দেশের যে লোকাল ট্রেডার আছে তাদের মধ্যে কমিউনিকেট করে দেয় বা কারেন্সি এক্সচেঞ্জের একটা ব্যবস্থা করে তাদের মাধ্যমে। এটা ফরেন কারেন্সি মার্কেটিং এর কাজ করে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করি। কিভাবে চিন্তা করতে পারো যে মনে করো ইউএস একজন কাস্টমার, মনে করো অ্যাকশন মোবিল একটা কোম্পানি, একটা কোম্পানি, এই কোম্পানিটা এটা মনে করো ইউএস ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট আছে এই কোম্পানির ইউএস ব্যাংক। কিভাবে ফরেন কারেন্সি ট্রেডটা হয়ে থাকে সেটা একটা প্রসেস দেখানোর চেষ্টা করছি আমরা। ইউএস ব্যাংক, যেকোনো একটা ইউএস ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে। তো আরেকটা দেশ মনে করো, একটা ট্রেডার আছে, দেশটা মনে করো জার্মান ব্যাংক, একটা জার্মান কোম্পানি তার অ্যাকাউন্ট আছে জার্মান ব্যাংকে, জার্মান সাপ্লায়ার একটা বলছে, যে কোনো সাপ্লায়ার হতে পারে। নাম দিয়েছে আমরা জার্মান সাপ্লায়ার্স। তাহলে এটা লোকাল ট্রেডার, তার দেশের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে। আর অ্যাকশন মোবিল ওরও ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে। আমরা বলেছি যে
ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে ফরেন কারেন্সি গুলো ট্রেড হয়ে থাকে। তো একজন ব্যক্তি যার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে অনেক ধরনের কারেন্সি থাকতে পারে। ইউএস ডলার থাকতে পারে, ব্রিটিশ পাউন্ড থাকতে পারে, ইউরো থাকতে পারে, জাপানিজ ইয়েন থাকতে পারে, অনেক ধরনের কারেন্সি থাকতে পারে, যেটাকে আমরা পোর্টফোলিও অফ কারেন্সি বলতে পারি। কেমন? তো সে আমরা বলেছি যে একটা কারেন্সি কেনার অর্থ হচ্ছে অন্য কারেন্সি বিক্রি করা। কেমন? এবং একটা কারেন্সি দিয়ে অন্য কারেন্সিকে বিক্রি করা যায়। সে ইচ্ছা করলে ইয়েন বিক্রি করে ডলার কিনতে পারে, কিংবা ইউরো বিক্রি করে সে পাউন্ড কিনতে পারে। যেটা সে বিক্রি করছে আমরা বলি যে সেটা সে লং শর্ট পজিশন যাচ্ছে, যেটা সে বিক্রি করছে, আর যেটা সে কিনছে সেটা হচ্ছে লং পজিশনে যাচ্ছে। কেমন? একটা কারেন্সি সে বিক্রি করে অন্য কারেন্সি সে কিনে। তো মনে করে অ্যাকশন মোবিল, সে ইউএস ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, তার কিছু জার্মান সাপ্লায়ার থেকে তার কিছু পার্টস দরকার, তার কিছু সাপ্লাই দরকার, কিছু ইনপুট দরকার, র মেটেরিয়াল দরকার তার উৎপাদনের জন্য। এবং এই যে জার্মান সাপ্লায়ার, তার কাছ থেকে যে সে উপকরণ সংগ্রহ করবে, তার কাছে সে ডলার, সে ইউএস ফার্ম, সে কেমন তার একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে ইউএস ব্যাংকের মধ্যে, কিন্তু তার যে জার্মান থেকে তার যে মালামাল কিনতে হবে, কমোডিটি আনতে হবে, ইনপুট আনতে হবে, তো আনার জন্য জার্মান সাপ্লায়ার সে ডলার অ্যাকসেপ্ট করে না, তাকে ইউরো দিতে হবে। কেমন? তাকে ইউরো দিয়ে তার কাছ থেকে এই পার্টসগুলো কিনতে হবে বা সাপ্লাই আনতে হবে। তো এটা করার জন্য সে ইউএস ব্যাংকে তার যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টের সেখান থেকে তার অ্যাকাউন্টে ডলার বিক্রি করে সে সেখান থেকে ইউরো কিনতে পারে ডলার বিক্রি করে। এবং ইউএস ব্যাংক যেটা আছে সেটা আমরা বলেছি যে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের সম্পর্ক আছে, ফরেন কারেন্সি ট্রেড সম্পর্ক আছে। তাহলে এই যে দুটো ব্যাংকের মাঝে যে ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে, এটাকে বলছে ইন্টার ব্যাংক মার্কেট বা হোলসেল মার্কেট হচ্ছে। আর এই একটা ব্যাংকের সাথে একটা ফার্মের যে সম্পর্ক, সেটা হচ্ছে রিটেইল মার্কেট। সেটা হচ্ছে ব্যাংকের ইন্টার ব্যাংক মার্কেটে বা হোলসেল মার্কেটে রেটটা কম থাকে বা আস্ক বিড রেটটা বা ডিফারেন্সটা অনেক কম থাকে। কিন্তু যখন রিটেইল ট্রেডে যায় ব্যাংকগুলো, যেহেতু সেখানে ভলিউম অফ ট্রেডের পরিমাণ কম, কারণ সে শুধুমাত্র একটা কোম্পানি থেকেই অর্ডার পাচ্ছে না, তার অনেকগুলো কোম্পানি আছে, সবগুলোকে যখন একত্রিত করে বড় একটা অর্ডার সে সেখান থেকে বাস্তবায়িত করতে পারে। এবং বড় অর্ডারটা সবার অর্ডারকে একসাথে নিয়ে যখন সে ট্রেড করে, দুটো পার্টি যখন ট্রেড করে, দুটো ব্যাংক যখন ট্রেড করে, তখন তাদের ভলিউম অফ ট্রেডটা অনেক বেশি হয়। এটা হোলসেল মার্কেট যেটা বলছি আমরা। আর ইন্ডিভিজুয়াল ট্রেডের সাথে ব্যাংকগুলোর যে সম্পর্ক, সেটা হচ্ছে রিটেল মার্কেট। রিটেল মার্কেটে আস্ক বিড মানে কি দামে কিনছে কি দামে বিক্রি করছে, দুটার মাঝে যে ব্যবধান সেটা বেশি হয় রিটেল মার্কেট। আর ইন্টারনেট মার্কেটে ব্যবধানটা কম হয়। এই ইউএস ব্যাংক সে জার্মান ব্যাংক থেকে মনে করো ইউরো কিনবে, ডলার বিক্রি করবে, একটা কিনলে একটা বিক্রি করতে হবে ফরেন কারেন্সি মার্কেটে। মনে করো এক্সচেঞ্জ রেট হচ্ছে দেখতে পারবে, মনে করো সে 1.2 এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.2 মানে 1.1 ডলার 2 সেন্ট দিয়ে সে 1 ইউরো কিনতে পারে পার ইউরো, ডলার পার ইউরো। 1 ইউরো কেনার জন্য তাকে 1 ডলার 20 সেন্ট দিয়ে কিনতে হয়। এই রেটে সে মনে করো তার 160 ইউরো দরকার, 160,000 ইউরো দরকার। ইউরোকে সাধারণত কি মতো করে একটা সিম্বল দিয়ে দিই। তো এই ইউরোটা পাওয়ার জন্য তাকে কত এই রেটে যে বিক্রি করে, এটাকে 1.2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত ডলার তাকে দিতে হবে সেটা আমরা পেয়ে যাব। এই 160 ইউরোকে 60,000 ইউরোকে আমি যদি 1.2 দিয়ে গুণ করি, তাহলে কত ডলার তাকে দিতে হবে, সেটা 192 ডলার হবে, 192,000 ডলার হবে। এত ডলার সে এই ব্যাংকটা এত ডলার দিয়ে এই পার্টির জন্য, আসলে সে শুধুমাত্র এই পার্টির ট্রেড করে না, সে আসলে অনেকগুলো পার্টির অর্ডারগুলোকে কম্বাইন করে অনেক বড় অ্যামাউন্টে ট্রেড করে থাকে। আমরা বোঝানোর সুবিধার্থে একটা পার্টির সাথে কিভাবে ট্রেড করে থাকে এক ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংকের সাথে বা অন্য পার্টির সাথে, সেটা আমরা দেখাচ্ছি। তো তার 160 ইউরো দরকার সাপ্লাই কেনার জন্য, এই পার্টি থেকে কেনার জন্য সে ইউএস ব্যাংকে তার যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে সে সেখানে কি করবে, বা এই ব্যাংকে সে বলবে যে আমি 160 ইউরো কিনতে চাই বা 192,000
ডলার বিক্রি করতে চায়, সে $1 বিক্রি করে $1 কিনে সে এটা একে পে করবে। এইভাবে ট্রেডটা সংগঠিত ভাবে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে ঘটে যাবে। এটা একটা প্রসেস, কিভাবে ফরেন কারেন্সি ট্রানজাকশনটা বাস্তবে ঘটে থাকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, যাদের সাথে বিভিন্ন পার্টি জড়িত থাকে। তো মূলত তাহলে এই ফরেন কারেন্সি মার্কেটে ব্যাংকগুলো বড় এই যারা অ্যাক্টিভ লাগে ফরেন কারেন্সি মার্কেটে, বড় ব্যাংকগুলো বিভিন্ন দেশের যারা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারলিংকড, টেলিফোনের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ইন্টারলিংক, তারা সহজে যোগাযোগ করতে পারে। মার্কেটটা হচ্ছে 24 আওয়ার্স মার্কেট। একটা দেশে মার্কেট বন্ধ হয়ে গেলে অন্য দেশে মার্কেট খুলে দেয় পৃথিবীতে গোলাকার হওয়ার কারণে। তো এই যে ফরেন কারেন্সি ট্রেড কিভাবে ঘটে সেটা আমরা দেখলাম। এখানে যারা পার্টি যারা আছে, বড় বড় ব্যাংক যেগুলো আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে, তারা মূলত এই ফরেন কারেন্সি মার্কেটকে অ্যাক্টিভ রাখতে পারে। এটা হলো আমাদের ফরেন কারেন্সি মার্কেটে কারা পার্টিসিপেট করে, এমএনসি গুলো পার্টিসিপেট করে, ব্যাংক গুলো পার্টিসিপেট করে। এটা ছাড়াও আমরা আরো দুটো পার্টির কথা বলেছিলাম, একটা হচ্ছে নন ব্যাংক সেক্টর, এরা ছাড়াও এরা তো ট্রেডের জন্য পার্টিসিপেট করে, ট্রেড ফিজিক্যাল ট্রেডটাকে সংগঠন করার জন্য ফরেন কারেন্সি মার্কেটে সাপোর্ট দরকার তাদের, সেটা তারা এখানে সম্পাদন করছে। এটা ছাড়াও আরো 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 কিছু পার্টি থাকে। একটা পার্টি থাকে রিস্ককে অ্যাভয়েড করার জন্য, ভবিষ্যতে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেটের কি ধরনের ফ্লাকচুয়েশন হবে, এক্সচেঞ্জ রেটটা বাড়বে নাকি কমবে, তার উপর ভিত্তি করে তার ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে চেঞ্জ আসতে পারে। তো সেটা থেকে সে বাঁচার জন্য ভবিষ্যতে যাতে ফরেন কারেন্সি ফ্লাকচুয়েশনটা তার জন্য বিপদের কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য সে কি করে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্টের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে তার রিস্ক অ্যাভয়েড করে, ফরেন কারেন্সি রিস্ক যেটা আছে সেটাকে সে অ্যাভয়েড করতে পারে। এদেরকে বলি আমরা হেজার, হেজিং করে তারা রিস্ককে, ফরেন কারেন্সি যে রিস্কটা আছে, যে দাম বাড়তে পারে কমতে পারে, সেই রিস্কটাকে তারা অ্যাভয়েড করে। আর একটা পার্টি যারা স্পেকুলেটর, যারা রিস্ককে পছন্দ করে, রিস্ককে প্রেডিক্ট করে রিস্ক যদি তারা সফল হয়, সেখান থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। তাহলে হেজার্স যারা রিস্ককে অ্যাভয়েড করে ফরেন কারেন্সি মার্কেটের মাধ্যমে, অথবা স্পেকুলেটর যারা রিস্কের উপর ব্যবসা করে ধনী হতে পারে, সেখান থেকে প্রফিট করে থাকে, এই দুটো শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো ফরেন কারেন্সি মার্কেটে ইন্টারভেনশন করে, বিশেষ করে তাদের কারেন্সির যে মূল্য সেটাকে নির্ধারণ করার জন্য, কারেন্সির মূল্যটাকে বাড়াবে নাকি কমাবে, এবং আরেকটা হচ্ছে মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য। এই দুটো পারপোজে, মানি সাপ্লাই, ডোমেস্টিক মানি সাপ্লাইকে কন্ট্রোল করা, এবং ডোমেস্টিক যে কারেন্সি আছে সেটার যে এক্সচেঞ্জ রেট, সেটা মূল্যটাকে নিজেদের সুবিধা মতো করে নির্ধারণ করা, সেটা করার জন্য তারা ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হবে, প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি কিনে কিংবা বিক্রি করে থাকে। এই হলো ফরেন কারেন্সি মার্কেটের কারা পার্টিসিপেট তারা। আমরা এই ফরেন কারেন্সি মার্কেটে বিশাল আকারের কথা বলেছিলাম, যা ডেইলি ট্রেডের পরিমাণটা 2019 এ প্রায় 6.6 বিলিয়ন ট্রিলিয়ন, 6.6 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন হয় ট্রানজাকশনের পরিমাণটা ডেইলি ট্রানজাকশনস। অন্যান্য যে ডেটাগুলো আমরা দেই, ট্রেড ডেটা, সেগুলো কিন্তু ডেইলি না, সেগুলো ইয়ারলি ট্রানজাকশন, এক বছরের 365 দিনের ট্রানজাকশন। আর ফরেন কারেন্সি মার্কেটের যে ডেটা সেটা ডেইলি হিসেবে দেওয়া হয়, এত বড় ভলিউমে ট্রেডগুলো হয়ে থাকে। 6.6 ট্রিলিয়ন ইউএস ডলার পার ডে, যেখানে ইয়ারলি ট্রেডের পরিমাণ প্রায় 19 ট্রিলিয়ন ডলার। এক বছর মানে 365 দিনে যে ট্রেড হয়ে থাকে, এই ধরনের ট্রেডিং অ্যাক্টিভিটিস হয়ে থাকে, সেটা পরিমাণটা হচ্ছে, এটা হচ্ছে ফরেন কারেন্সি মার্কেট, ফরেক্স মার্কেট ট্রেডের পরিমাণ। আর ওয়ার্ল্ড ট্রেড যেটা, সেটা সেখানে যে ট্রেডের পরিমাণ, সেটা হচ্ছে আমাদের প্রায় 19 ট্রিলিয়ন ইউএস ডলার, 19.6। এটা 2019 এর ইনফরমেশন, 2019 সালের তথ্য অনুযায়ী। প্রতি 3 বছর পর পর সাধারণত এই এস্টিমেটটা করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক, কি পরিমাণ ট্রেড করে থাকে ডেইলি, একটা এভারেজ ফিগার তারা পাবলিশ করে। এটা হচ্ছে পার ইয়ার। তবে তোমাদের সময় দাও।
যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড ট্রেডের পরিমাণ পার ইয়ার 65 দিনে জাস্ট ওয়ার্ল্ড ট্রেড, যে ট্রেডের জন্য ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য যে ফরেন কারেন্সির প্রয়োজন হয় সেটার পরিমাণ হচ্ছে, এটা 2019 এর ফিগার 19.6 ট্রিলিয়ন ইউএস ডলার। কেমন? তুমি 365 দিয়ে গুণ করো তাহলে দুটোকে কম্পেয়ার করতে পারবে কি পরিমাণ ওয়ার্ল্ড ট্রেড হয়ে থাকে। 365 গুণ করলে তো প্রায় 2000 ট্রিলিয়ন ডলারের উপর চলে যাবে সেটা, পক্ষান্তরে যেখানে 19 ট্রিলিয়ন ডলার অনলি ওয়ার্ল্ড ট্রেডের জন্য। অর্থাৎ বাকি যে ফরেক্স ট্রেড হয়ে থাকে বা ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে সেটা মূলত হয়ে থাকে অন্য পারপাসে, ট্রেডের জন্য না। এখানে আমরা ট্রেডটা দেখেছি উপরে এক্সাম্পলের মাধ্যমে, সে ট্রেডের জন্য ফরেন কারেন্সি প্রয়োজন হয় না, ট্রেডের বাইরে বিশাল বিশাল একটা অ্যামাউন্ট। সুতরাং আমরা যদি শুধুমাত্র ট্রেডের উপর ভিত্তি করে ট্রেড যখন করা হয় সেখানে ফরেন কারেন্সির একটা ডিমান্ড সৃষ্টি হয়, ফরেন কারেন্সির একটা সাপ্লাই সৃষ্টি হয়। যারা এক্সপোর্ট করে কমোডিটি তারা ফরেন কারেন্সি আর্ন করে, মনে করি আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা ফরেন কারেন্সি আর্ন করি, এটা হচ্ছে ফরেন কারেন্সি সাপ্লাই সৃষ্টি হয় দেশের মধ্যে। আবার যে ইম্পোর্টার যারা আছে তারা যে ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে সয়াবিন তেল, তারপরে মেশিনারিজ, গাড়ি, ক্যামেরা, ল্যাপটপ, এগুলো যে ইম্পোর্ট করে, তো এগুলোর জন্য ডলার প্রয়োজন হয়, ফরেন কারেন্সি প্রয়োজন হয়। যেমন তারা এই ফরেন কারেন্সি গুলো যারা এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করে তাদের থেকে ফরেন কারেন্সি গুলো কিনে তারা ইম্পোর্ট গুলো করে থাকে। এটা হচ্ছে ফরেন কারেন্সি মার্কেট, শুধুমাত্র ট্রেড পারপাসে। কিন্তু আমরা এখানে দেখছি যে ট্রেডের জন্য যে পরিমাণ ফরেন কারেন্সি প্রয়োজন হয় সেটা অত্যন্ত সীমিত। প্রতি বছরে 19.6 ট্রিলিয়ন ডলার ফরেন কারেন্সি প্রয়োজন হয় টু কন্ডাক্ট অর টু পারফর্ম দা ওয়ার্ল্ড ট্রেড, কমোডিটি ট্রেড। কেমন? পক্ষান্তরে যে পরিমাণ ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে সেটা অনেক বেশি। 2000 থেকে 365 দিয়ে গুণ করলে আমরা কি পরিমাণ ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে প্রতি বছর সেটা সম্পর্কে জানতে পারবো। প্রায় 2000 ট্রিলিয়ন ডলারের উপরে ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে। তাহলে এই যে বিশাল অ্যামাউন্ট, কোথায় 19 ট্রিলিয়ন ডলার, কোথায় 2000 এর উপরে, 2000 ট্রিলিয়ন ডলারের উপরে ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে। তাহলে বাকিটা হয়ে থাকে ট্রেডটা হয়ে থাকে কি উদ্দেশ্যে? বাকিটা হয়ে থাকে অ্যাসেট পারপোজ, অ্যাসেট হিসেবে সেটাকে ট্রেড করা হয়। অ্যাসেট মানে কি? যে সকল জিনিস কেনা হলে, আইটেম কেনা হলে সেখান থেকে একটা রিটার্ন পাওয়া যায়, একটা লাভ পাওয়া যায়। লাভের আশায় মানুষ এই কারেন্সি গুলো বা এই অ্যাসেট গুলো কিনে থাকে। অর্থাৎ ফরেন কারেন্সি থেকে যখন মানুষ একটা রিটার্ন পাওয়ার চেষ্টা করে, আমরা বলি যে মানি কোনো রিটার্ন নেই। মানি যখন ডিমান্ড ফর মানি বলছিলাম সেখানে আমরা বলছিলাম যে মানি ডু নট হ্যাভ এনি ইন্টারেস্ট রেট বাট বন্ড হ্যাভ ইন্টারেস্ট রেট। মানে বন্ডটা সেখান থেকে ইন্টারেস্ট পায় কিন্তু মানি থেকে কোনো ইন্টারেস্ট পায় না, মানে ইন্টারেস্ট রেট জিরো। কিন্তু ফরেন কারেন্সি থেকে আমরা দেখবো যে এখান থেকে একটা রিটার্ন পাওয়া যায়। কেন? ফরেন কারেন্সি থেকে একটা হচ্ছে যে যদি আমরা ফরেন কারেন্সিকে সেভিংস অ্যাকাউন্টে রাখি সেখান থেকে একটা ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। আর দুই নম্বর হচ্ছে ফরেন কারেন্সির মূল্যটা অনেক সময় বেড়ে যায় অন্য কারেন্সির এগেইনস্টে। তো যে কারেন্সির এগেইনস্টে মূল্যটা বেড়ে যাচ্ছে, আমরা যেটা মূল্য কমে যাচ্ছে সেটাকে বিক্রি করি, যেটা মূল্য বাড়ছে সেটাকে আমরা কিনি, তাহলে আমরা সেখান থেকে প্রফিট করতে পারবো, লাভ করতে পারবো। এটা হচ্ছে অ্যাসেট পারপাসে ফরেন কারেন্সি ট্রেড। এবং অনেক পার্টি, অনেক কোম্পানি, অনেক ইনস্টিটিউশন ফরেন কারেন্সি মার্কেটে ইনভলভ হয় শুধুমাত্র এটাকে এখান থেকে রিটার্ন পাওয়ার জন্য, এখান থেকে লাভ করার জন্য, যেটাকে বলা হয় অ্যাসেট পারপাসে ফরেন কারেন্সি ট্রেড করা। সুতরাং যখন আমরা অর্থাৎ ফরেন কারেন্সি যে ডিমান্ড সাপ্লাই আছে, কেউ বিক্রি করে কেউ কিনে, সেটা শুধুমাত্র ট্রেড করার জন্য, এটা ক্রয় বিক্রয় হয়ে থাকে ফরেন কারেন্সির অ্যাসেট হিসেবে ব্যবহারের জন্য, সেখান থেকে রিটার্ন পাওয়ার জন্য ফরেন কারেন্সি কেউ বিক্রি করে কেউ কিনে। সুতরাং আমরা যখন ফরেন কারেন্সির মূল্য নির্ধারণের চেষ্টা করব সেখানে আমাদের এই অ্যাসেট মোটিভটা, অ্যাসেট পারপাসটা আমাদেরকে নিয়ে আসতে হবে আমাদের আলোচনার মধ্যে। এই জন্য আমরা বলছি যে ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট বেসড অন অ্যাসেট মডেল। আমরা অ্যাসেট হিসেবে চিন্তা করে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ফরেন কারেন্সি মার্কেটে 5 ধরনের ট্রেড হয়ে থাকে, কয়েক ধরনের ট্রেড হয়ে থাকে। একটা হচ্ছে স্পট ট্রেড, বিভিন্ন ধরনের ট্রেড হয়ে থাকে, ট্রেড টাইপস যদি বলি। আমরা একটা ট্রেড দেখিয়েছিলাম যে অর্ডার সম্পর্কে বলেছিলাম যে কেউ যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যদি খুলে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের অর্ডার দিয়ে, লিমিট অর্ডার, তারপরে মেক প্রফিট অর্ডার, স্টপ লস অর্ডার, স্পট অর্ডার, বিভিন্ন ধরনের অর্ডার আছে। কেমন? রাস্তাটা নেই।
আমরা বিভিন্ন ধরনের অর্ডারের কথা বলেছি, কিন্তু এটা ছাড়াও ট্রেডের আরো কিছু টাইপ আছে, বিভিন্ন ধরনের ট্রেড হয়ে থাকে। তার মধ্যে একটা ট্রেডকে বলা হয় স্পট ট্রেড। স্পট ট্রেড মানে সাথে সাথে কেনা হয়, যখনই আমি কন্ট্যাক্ট করছি কোনো কিছু কেনার জন্য বা বিক্রি করার জন্য, সেটা সাথে সাথে ইমপ্লিমেন্ট করা হবে। আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনে থাকি, মনে আমি গাড়িতে উঠে ভাড়া দিলাম বা একটা হোটেলে আমি কিছু নাস্তা করে বিল পে করলাম, এটা হচ্ছে স্পট ট্রেড যেটা বলে। তাৎক্ষণিকভাবে ট্রেডটা সংগঠিত হয়ে গেল, সাথে সাথে পেমেন্টটা ঘটে গেল, যেটা বলে স্পট ট্রেড। আমরা দৈনন্দিন জীবনে যে কেনাকাটাগুলো করে থাকি সেগুলো বেশিরভাগ স্পট ট্রেড। কারণ ফরেন কারেন্সি মার্কেটে ট্রেড টাইপ আছে, কয়েক ধরনের ট্রেড আছে। একটা বলে স্পট ট্রেড। আমি আজকে একটা ব্যাংকে যে সকাল 10টায় সেখান থেকে আমি 500 টাকা দিয়ে 5 বা 6 ইউএস ডলার কিনে নিয়ে আসলাম, সেটা হলো স্পট ট্রেড। কেমন সাথে সাথে কি তাৎক্ষণিকভাবে করাটা সম্পাদন করা। একটা ট্রেড আছে যেটাকে বলে ফরওয়ার্ড ট্রেড। ফরওয়ার্ডের সাথে সম্পর্কিত কাছাকাছি ধরনের, যেটাকে বলে ফিউচার্স ট্রেড। ফরওয়ার্ড এন্ড ফিউচার্স ট্রেড। ফরওয়ার্ড ট্রেডটা হচ্ছে যে আমি আজকে চুক্তি করলাম, চুক্তিটা বাস্তবায়ন হবে পরে। আমি বললাম যে তোমার কাছ থেকে আমি আগামী বছরে 500 ডলার কিনবো ইউরো দিয়ে, রেটটা হবে 1.3 ডলার সমান 1 ইউরো। একটা নির্দিষ্ট রেটে একটা নির্দিষ্ট রেটে একটা নির্দিষ্ট পরিমাণ ফরেন কারেন্সি ভবিষ্যতে ক্রয় বা বিক্রয় করার জন্য এখন চুক্তিবদ্ধ হওয়া, আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া, এগুলোকে বলা হয় ফরওয়ার্ড ট্রেড বা ফিউচার্স ট্রেড বলা হয়। তো দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ফরওয়ার্ড ট্রেডটা হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট হয়ে থাকে সেলারের সাথে। কেমন অর্থাৎ আমি যে ব্যাংক থেকে বা যে পার্টি থেকে ভ্যাকসিন হাউস থেকে আমি কারেন্সিটা কিনবো, তার সাথে আমার ডিরেক্ট কন্টাক্ট হবে, আমাদের মাঝে কোনো মিডিয়া থাকবে না। সরাসরি আমি পার্টির কাছ থেকে টেলিফোন করে বা অনলাইন অর্ডার দিয়ে বা সরাসরি দেখা করে আমি তার কাছ থেকে কারেন্সিগুলো কিনে নেব। ফরওয়ার্ড কন্টাক্ট, এটাকে অনেক সময় বলা হয় ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসি মার্কেট। ওভার দ্য কাউন্টার মার্কেট, সরাসরি সেলারের সাথে যোগাযোগ করে বা বায়ারের সাথে যোগাযোগ করে ট্রেডটা সম্পূর্ণ করে। আর ফিউচার্স ট্রেডটা হলো অনেকটা স্টক মার্কেটের মতো, যে এখানে একটা মিডিয়া থাকে। যেমন আমরা যখন স্টক কিনি কিংবা স্টক বিক্রি করি, তখন কিন্তু আমরা স্টক এক্সচেঞ্জ যে যাই না, আমরা আগে আমাদের যে স্টক এক্সচেঞ্জ অফিস আছে সেখানে যাই না, আমরা তার পরিবর্তে যাই কোথায়? ব্রোকারের কাছে যাই। আমরা ব্রোকারের মাধ্যমে, একটা মিডিয়ার মাধ্যমে ব্রোকারের সাথে এক্সচেঞ্জের যোগাযোগ আছে, অ্যাকাউন্ট আছে, আর আমাদের সাথে ব্রোকারের অ্যাকাউন্ট আছে। ব্রোকার এক্সচেঞ্জের মাধ্যমে এই ট্রেডটা ঘটিয়ে দেয়, আমরা ডিরেক্ট এক্সচেঞ্জের কাছে যাই না। অর্থাৎ একটা মিডিয়া থাকে, একটা এক্সচেঞ্জ থাকে সেখানে, যে এক্সচেঞ্জের মাধ্যমে এই ট্রেডগুলো ঘটে থাকে। এই ফিউচার্স কন্ট্রাক্টটা ঠিক একই রকম, যে এদের মাঝখানে একটা বায়ার এবং সেলারের মাঝখানে একটা এক্সচেঞ্জ থাকে, যেটাকে বলা হয় ফিউচার্স এক্সচেঞ্জ। যেটাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ যেমন আছে, ঠিক একইভাবে ফিউচার্স এক্সচেঞ্জ আছে। আমাদের দেশে ফিউচার্স মার্কেট নাই বা আমাদের দেশে ফিউচার্স এক্সচেঞ্জ নাই, কিন্তু উন্নত দেশগুলোতে আছে। আমেরিকা, জাপান, কানাডা, ইংল্যান্ডে ওখানে ফিউচার্স এক্সচেঞ্জ আছে। তো ফিউচার্স এক্সচেঞ্জ কন্ট্রাক্টগুলো হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই, যে আমি আগামী 1 মাস পরে 5 কেজি ধান 5 টাকা দামে কিনবো। কন্ট্রাক্টটা অনেকটা ফরওয়ার্ডের মতো, কিন্তু একটা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে এই লেনদেনটা ঘটে থাকে ফিউচার্স ট্রেডের ক্ষেত্রে। যে ফিউচার্স এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জটা করে কি মিডিয়া হিসেবে কাজ করে, এটা বায়ারের সাথে সেলারের যোগাযোগ ঘটিয়ে দেয়। অসংখ্য বায়ার আছে এক পাশে, অসংখ্য সেলার আছে এক পাশে। তো যে বায়ারের সাথে যে সেলারে ম্যাচ করছেন, র্যান্ডমলি সে তাকে ম্যাচ করিয়ে দেয়, ম্যাচ করে ট্রেডটা ঘটিয়ে দেয়। কিন্তু বায়ার চিনে না সেলারকে, কিংবা সেলার জানে না বায়ারকে। আমি যখন একটা স্টক কিনি স্টক মার্কেট থেকে, আমি আসলে জানি না যে স্টকটাকে বিক্রি করেছে বা কার কাছ থেকে স্টকটা আমি পেয়েছি। কেমন ঠিক এখানেও ঠিক তাই, একজন ফরওয়ার্ড কন্ট্রাক্ট যে কিনছে বা বিক্রি করছে সে জানে না যে কোন পার্টির কাছ থেকে বা কার কাছ থেকে ফরওয়ার্ড এই কন্ট্রাক্টটা কিনছে বা বিক্রি করছে। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের সাথে ফিউচার কন্ট্রাক্টের মূল পার্থক্য হলো, ফিউচার্স কন্ট্রাক্টের ক্ষেত্রে বায়ার্স এবং সেলারের মাঝখানে একটা এক্সচেঞ্জ থাকে, ফিউচার্স এক্সচেঞ্জ থাকে। কেমন ফরওয়ার্ড কন্ট্রাক্টের মাঝখানে কোনো এক্সচেঞ্জ থাকে না, এখানে ডিরেক্টলি কন্ট্যাক্ট হয়ে থাকে। ডিরেক্টলি কন্ট্রাক্টের মাধ্যমে দুই পক্ষ ট্রেড করে থাকে, যেটা বলা হয় ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। আর এটা হচ্ছে এক্সচেঞ্জ বেস মার্কেট, এক্সচেঞ্জ হচ্ছে সেই এক্সচেঞ্জের মাধ্যমে এই ট্রানজাকশনটা ঘটে থাকে। আচ্ছা, তারপরে আরেকটা মার্কেট আছে যেটা আমরা পরে দেখবো, যেটা বলা হয় সোয়াপ মার্কেট।
swap trade. Swap trade এটাও ওভার দ্য কাউন্টার মার্কেট, এখানে কোনো এক্সচেঞ্জ নাই ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতো। এখানে দু পার্টি কি করে দুটো ক্যাশ ফ্লো বা দুটো কারেন্সি বিনিময় হবে দু পক্ষের মধ্যে টাইপ ঠিক করে বিনিময় করে। স্পট মার্কেটটা হচ্ছে সোয়াপ মার্কেটটা হচ্ছে যে এটা খুব স্পেসিফাইড, মানে এটাকে অনেকটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই কেমন সোয়াপ ট্রেডটা। সোয়াপ ট্রেডটা অনেক সময় এটা ব্যক্তিগত বিশ্বাসের উপর বা যে দুটো পার্টি সোয়াপ ট্রেডের জন্য অঙ্গীকার করছে তাদের নিজস্ব রেপুটেশনের উপর নির্ভর করে। যদি কোনো সোয়াপ ট্রেডে কোনো পার্টি যদি এক পক্ষ যদি ডিফল্ট হয় তাহলে বা তার যে অঙ্গীকার সেটা পূরণ না করে তাহলে এটার প্রতিকারের জন্য কোথাও যাওয়া যায় না। বিশ্বাসের উপর নির্ভর করে দুটো পার্টি সোয়াপ কন্ট্রাক্ট করছে। সোয়াপ কন্ট্রাক্ট গুলো মূলত কস্টকে মিনিমাইজ করার জন্য করা হয়। সফটওয়্যার সম্পর্কে পরে দেখবো আমরা কিভাবে সফটওয়্যার গুলো করা হয়, পরবর্তীতে অনেক সময় দেখবো। তো আমরা আজকে যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফরেন কারেন্সি মার্কেটে কিভাবে এক্সচেঞ্জটা নির্ধারিত হয় অ্যাসেট মডেলের উপর ভিত্তি করে। তো আমরা এই অ্যাসেট মডেলের উপর ভিত্তি করে যে ফরেন কারেন্সির মূল্য নির্ধারিত হয় সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে রিটার্ন বলতে আমরা কি বুঝি, বা রেট অফ রিটার্ন, রেট রিটার্ন এটা আমরা টোটাল ফর্মে লিখি। আর রেট অফ রিটার্ন হচ্ছে রিটার্ন, আর একটা হচ্ছে রেট অফ রিটার্ন। রেটস মানে যেটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, রেটস অফ রিটার্ন। আর রিটার্ন হচ্ছে যে টোটাল রিটার্ন। তারপর যখন দুটো রিটার্নকে কম্পেয়ার করি সাধারণত আমরা রেটস অফ রিটার্নের মাধ্যমে কম্পেয়ার করি। অর্থাৎ মনে করো আমি 10,000 টাকা ইনভেস্ট করলাম। 10,000 টাকা ইনভেস্ট করে আমি সেখান থেকে আমার প্রফিট হলো 2,000 টাকা প্রফিট হলো। কেমন 10,000 টাকা ইনভেস্ট করে এটা হচ্ছে আমার রিটার্ন, টোটাল রিটার্ন। 2,000 টাকা আমার রিটার্ন আসলো 10,000 টাকা ইনভেস্ট করে। আরেকটা প্রজেক্টে আমি 500 টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে সেখান থেকে আমি 300 টাকা প্রফিট করলাম, লাভ করলাম। কেমন? তো আমি যদি এই দুটো প্রজেক্টকে কম্পেয়ার করি, একটা প্রজেক্টে আমি 2,000 টাকা রিটার্ন পেয়েছি 10,000 টাকা ইনভেস্ট করে, একটা প্রজেক্টে আমি 300 টাকা রিটার্ন পেয়েছি। কোন প্রজেক্টটা ভালো? 300 টাকাটা ভালো নাকি 2,000 টাকাটা ভালো? তোমাদের কাছে মনে হতে পারে যে রিটার্ন তো 2,000 টাকাতেই বেশি, তাই না? শুধু 2,000 টাকা ভালো, কিন্তু এই দুটোকে এইভাবে কম্পেয়ার করা ঠিক না। কারণ এক জায়গায় আমি 10,000 টাকা ইনভেস্ট করেছি, তো আমি সেখান থেকে 2,000 টাকা রিটার্ন পাওয়াটা খুব বড় কথা না। তাই যেখানে আমি 500 টাকা ইনভেস্ট করে 300 টাকা পেয়েছি। সুতরাং আমার 300 টাকার সাথে 2,000 টাকা রিটার্ন কম্পেয়ার করলে সেটা সঠিক হবে না। এই জন্য আমরা করি কি, একটা কমন বেসে নিয়ে আসি। আমরা কমন বেসে নিয়ে এসে তারপর দুটোকে আমরা কম্পেয়ার করি। অর্থাৎ দুটো জিনিসকে যখন কম্পেয়ার করা হবে তখন একটা কমন বেসের মধ্যে আনতে হবে। কেমন? এটা দুই জায়গায় দুই রকম বেস হতে পারে। এক জায়গায় 2,000 টাকা ইনভেস্টমেন্ট, এক জায়গায় 500 টাকা ইনভেস্টমেন্ট, আমরা এই দুটোকে কম্পেয়ার করতে পারবো। ওদেরকে এই জন্য আমরা করি কি, শতকরা প্রকাশ করি। শতকরা প্রকাশ করলে 100 টাকায় 2,000 টাকায় যদি আমার 10,000 টাকা যদি আমার 2,000 টাকা আয় আসে, 100 টাকা আমার কত আয় আসবে? এটা হচ্ছে পার্সেন্টেজ রিটার্ন বা রেটস অফ রিটার্ন যেটা বলা হয়। আবার 500 টাকা যদি আমার 300 টাকা রিটার্ন আসে, তাহলে 100 টাকা ইনভেস্ট করলে আমার কত রিটার্ন আসবে? এটা হচ্ছে রেটস অফ রিটার্ন যেটা বলা হয়। এটা কমন বেস বা 100 টাকার মাধ্যমে 100 টাকায় আমার কত রিটার্ন আসছে, আমি যত ইনভেস্ট করি না কেন শতকরা আকারে প্রকাশ করা হলে সেটাকে বলা হয় কি, রেটস অফ রিটার্ন। এই দুটোকে আমরা কম্পেয়ার করি, এই দুটোকে। কেমন? তো আমি যদি আমার কাছে যদি 10,000 টাকা থেকে আমার 500 টাকা আমার রেট অফ রিটার্ন যদি হয় আমার মনে করো 60%, আর 10,000 টাকা ইনভেস্ট করলে আমার রিটার্ন যদি হয় আমার 40%, তাহলে 500 টাকা ইনভেস্টমেন্ট থেকে আমি বেশি লাভবান হবো। ওই ধরনের আমি অনেকগুলো প্রজেক্ট আমি ইনভেস্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার লাভ বেশি হবে। আমরা সাধারণত যেখানে ইনভেস্ট করি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারি। পাটার স্টক কিনতে পারি, কিংবা মনে করো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্টক কিনতে পারি। এক একটা কোম্পানির স্টকের দাম এক এক রকম। ফলে বিভিন্ন কোম্পানি থেকে আমি যে রিটার্ন পাচ্ছি, ডিভিডেন্ড পাচ্ছি, সেটাকে আমার পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। পার্সেন্টেজে প্রকাশ করে তারপর আমাকে কম্পেয়ার করতে হবে যে কোনটাতে ইনভেস্ট করা লাভজনক। সুতরাং আমি যখন ফরেন কারেন্সি কিনবো বা বিক্রি করব, সেখান থেকে আমি যে রিটার্ন পাবো তখন আমাকে কম্পেয়ার করার সময় আমাকে একটা কমন বেসে এনে কম্পেয়ার করতে হবে। মনে করো পার্সেন্টেজে
আমাকে সেটা প্রকাশ করতে হবে, যেটাকে বলা হয় কি রেটস অফ রিটার্ন, যেটাকে বলা হয়। রেটস অফ রিটার্নের জন্য যদি একটু ক্লিয়ার করি, মনে করো আমি একটা স্টকের एग्जांपल দিই, কেমন রেটস অফ রিটার্নটা বোঝানোর জন্য। মনে করো একটা স্টকের ডেট দিলাম, ডেট প্রাইস আর এখানে মনে করো ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে স্টক থেকে কোম্পানি যে লাভ করে থাকে, লভ্যাংশ, সেটা বিভিন্ন শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করে দেয়, সেটাকে ডিভিডেন্ড বলা হয়। মনে করো 1 জানুয়ারিতে 2020 একটা স্টক কিনলাম, যেটা দাম ছিল $100। এটার সময় কোনো ডিভিডেন্ড দেয়নি। 30 ডিসেম্বর বছর পরে আমার স্টকের দাম হয়ে গেল $109, এবং আমাকে 1 বছর পরে সে আমাকে $1 ডিভিডেন্ড দিল। সেখানে আমি একটা স্টক কিনলাম 100 টাকা দিয়ে, বছরের শুরুতে, বছরের শেষে স্টকটা দাম বেড়ে গেল 109 টাকা হলো, এবং ইন দ্য মিন টাইম 1 বছর পরে সে আমাকে সে $1 ডিভিডেন্ড দিল। তো আমি যদি এখানে রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করতে চাই ওই স্টকটার রেটস অফ রিটার্ন হবে আর গুণ দিব আমরা রেটস অফ রিটার্নকে। সেটা হবে আমরা ইনভেস্টমেন্টের পরিমাণ, কত টাকা ইনভেস্ট করেছি, $100 ইনভেস্ট করেছি, এটাকে আমি নিচে রাখি, বেজে রাখি। 100 টাকার উপরে আমি কত লাভ করলাম। আমার এখানে লাভ হলো, আমার 9 টাকা আমার স্টকের দাম বৃদ্ধি পেয়েছে, যেটাকে ক্যাপিটাল গেইন বলা হয়, এবং 1 টাকা আমি ডিভিডেন্ড পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার 10/100 বা 10%। তো 10% হচ্ছে আমার রেটস অফ রিটার্ন। 100 টাকা ইনভেস্ট করলে সেক্ষেত্রে আমি 10 টাকা আর্ন করতে পারছি। রেটস অফ রিটার্নটা এইভাবে ক্যালকুলেট করা হয়। রেটস অফ রিটার্নটা, ঠিক আছে? রেটস অফ রিটার্নটা কিভাবে ক্যালকুলেট করা হয়, যে আমি একটা অ্যাসেট কিনে বা একটা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে মোট বিভিন্ন সোর্স থেকে, ডিভিডেন্ড থেকে, প্রাইস গেইন থেকে, বিভিন্ন ভাবে আমি যে টোটাল আর্নিংস করলাম, সেই আর্নিংস এর পরিমাণ থেকে আমি ইনভেস্টমেন্টের পরিমাণ দিয়ে যদি ভাগ করি অরিজিনাল ইনভেস্টমেন্ট পরিমাণ দিয়ে, তাহলে আমি রেটস অফ রিটার্নটা পেয়ে যাই। রেটস অফ রিটার্নটা সেখান থেকে পেয়ে যাই। তবে যখন একজন ইনভেস্টর ইনভেস্ট করে শেয়ার কিংবা কোনো জায়গায় ইনভেস্ট করে, তখন কিন্তু সে 1 বছর পরে কত টাকা পাবে বা 1 বছর পর তার অ্যাসেটের মূল্য কত হবে, স্টকের মূল্য কত হবে, সে কিন্তু আগে থেকে জানে না। এটা তো আমরা ধরে নিচ্ছি সে জানে, সবকিছু জানে এবং অর্থাৎ সে 9 টাকা, অর্থাৎ তাকে স্টকটা কিনতে হবে কিন্তু জানুয়ারি 1 তারিখে। সে হয়তো মনে করছে 31 ডিসেম্বরে এটা 109 টাকা হবে এবং 1 টাকা সে ডিভিডেন্ড পাবে। আসলে এগুলো সঠিক নাও হতে পারে। হয়তো দেখা গেল স্টকের দাম তো কমে গেল, 109 টাকা না হয়ে 90 টাকা হয়ে গেল, কিংবা 115 টাকা হয়ে গেল, বা ডিভিডেন্ড 1 টাকা না হয়ে 2 টাকা হয়েছে, বা ডিভিডেন্ড দেয়নি, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা রেটস অফ রিটার্নের সাথে আরেকটা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করি, যেটাকে বলা হয় এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন। একটা শব্দ এখানে যুক্ত করে দিই আমরা। এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন হলো যে, যেহেতু যখন ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেওয়া হচ্ছে তখন সে জানে না যে তার ইনভেস্টমেন্টের দাম কত হবে বা কি পরিমাণ সেখান থেকে সে আর্ন করতে পারবে, সে আগে থেকে যেহেতু জানে না, বা ইনভেস্টমেন্ট যখন করবে তখন সে জানে না ওই অ্যাসেটের রেটস অফ রিটার্ন কত, সেজন্য তাকে একটা মনে মনে ধারণা করতে হয়, কল্পনা করতে হয় যে কি পরিমাণ রিটার্ন সেখান থেকে সে পেতে পারে, যেটাকে বলা হয় এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন বলা হয়। রেটস অফ রিটার্ন, ঠিক আছে? এটাকে সাধারণত আমরা একটা ই যুক্ত করে দিই, রিটার্নের সাথে একটা ই যুক্ত করে এক্সপেক্টেড ভ্যালু আমরা যুক্ত করে দিই, যেটা যেটা হচ্ছে মূলত এভারেজ রিটার্ন। অনেক সময় থেকে এক্সপেক্টেড ভ্যালু বলা হয়, যে রিটার্ন গুলো বিভিন্ন রকম আসতে পারে, অর্থাৎ রিটার্নের একটা ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশনের যে এক্সপেক্টেড ভ্যালু বি, সেটাকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন বলা হয়। এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে অজানা, সে শুধুমাত্র এটা এক্সপেক্ট করে এটা বলতে পারে। কেমন? তো এটা হচ্ছে আমাদের দুটো কনসেপ্ট, একটা হচ্ছে রেটস অফ রিটার্ন, আর একটা হচ্ছে এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন। এবং আমরা রেটস অফ রিটার্ন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখেছি। তার জন্য একটা एग्जांपल দিয়ে দেখেছি, যেটা হচ্ছে স্টকের জন্য বা একটা ইকুইটির জন্য।
কিভাবে রেট অফ রিটার্ন ক্যালকুলেট হয় সেটা আমরা দেখেছি। কিন্তু যখন আমরা কারেন্সির ফরেন কারেন্সির রেট অফ রিটার্ন ক্যালকুলেট করব আমরা রেট অফ রিটার্ন ROR on foreign exchange or foreign currency. Foreign currency. স্টকের দাম বের করা হয় কিভাবে? যে স্টকের দাম কত বাড়লো, ক্যাপিটাল গেইন কত হলো, প্লাস কত ডিভিডেন্ড আসলো, এই দুটোকে আমরা ভাগ করি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ দিয়ে। আর যখন আমরা ফরেন কারেন্সিতে ইনভেস্ট করি, ফরেন কারেন্সি কিনি নির্দিষ্ট পরিমাণ, তখন যে আমাদের রেট অফ রিটার্ন ক্যালকুলেট করা হয় সেখানে দুটো জিনিস বিবেচনায় রাখতে হয়, দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। এক নম্বর হলো how the money value of the deposit will change. আমি যে পরিমাণ আমি ফরেন কারেন্সি কিনছি সেটার মূল্যটা পরিবর্তন হবে। যে মনে করো আমি $5,000 আমার অ্যাকাউন্টে কিনলাম, টাকা দিয়ে কিনলাম, টাকা বিক্রি করে ডলার কিনলাম আমি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে $10,000। তো আমি যে সময়ের জন্য 1 বছর বা যে সময়ের জন্য ইনভেস্টমেন্টটা করছি ফরেন কারেন্সিতে, আমার দেখতে হবে যে এই ডলারের $1,000টা বৃদ্ধিতে কত হলো। এটা অনেকটা স্টক মার্কেটের সাথে সঙ্গতিপূর্ণ। স্টক মার্কেটে আমরা বুঝছি কি যে স্টকের দামটা কত বাড়ছে, কেমন 100 টাকার স্টক 109 টাকা হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ফরেন কারেন্সি কিনি, এবং যেহেতু ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আমাকে ইন্টারেস্ট দেয় সেভিংস অ্যাকাউন্ট হওয়ার কারণে, সে কারণে এই ফরেন কারেন্সিটা কি পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে আমাকে, যদি 5% ইন্টারেস্ট দেয় তাহলে এই 100 টাকার ফরেন কারেন্সিটা $105 হয়ে যাবে 1 বছর পরে। আমাদের দুটো জিনিস বিবেচনা রাখতে হয়, একটা হচ্ছে যে how the money value of the deposit will change. How the money value of deposits, যেটা আমরা কিনলাম ফরেন কারেন্সি, সেটা will change. এটার উপর নির্ভর করে। আর 2 নম্বর আরেকটা ফ্যাক্টর হলো সেটা হচ্ছে how the exchange rate will change. যদি তোমরা স্টক এর বা ইকুইটি রিটার্ন কম্পেয়ার করার চেষ্টা করো, এটা হচ্ছে একটা ক্যাপিটাল গেইনের সাথে কম্পেয়ার করতে পারো। যে আমি 100 টাকা স্টক কিনলাম, সেটা 110 টাকা হয়ে গেল। আমি 100 টাকা ইনভেস্ট করলাম ফরেন কারেন্সি মার্কেটে, তো আমাকে যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা আমার ওই ফরেন কারেন্সি যে ভ্যালু সেটা বৃদ্ধি পাবে, কেমন এটা একটা ক্যাপিটাল গেইন এর। আরেকটা হচ্ছে আমাদের ওখানে ডিভিডেন্ড ছিল একটা, এখানে ডিভিডেন্ড নাই, ফরেন কারেন্সি থেকে ডিভিডেন্ড পাওয়া যায় না, কিন্তু আরেকটা গেইনের সুযোগ আছে, সেটা হলো যে এখানে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন হয় ওভার টাইম। যদি আমি যে কারেন্সিটা কিনেছি সেটা যদি স্ট্রং হয়ে যায়, সেটা এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায়, তাহলে আমার সেখান থেকে একটু লাভ আসতে পারে। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট পরিবর্তনের কারণে একটা গেইন আসে, যেটা স্টকের ক্ষেত্রে আসে, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড আসে, আর এখানে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ রেট পরিবর্তনের কারণে একটা লাভ আসতে পারে। বা আমার অনুকূলে যদি পরিবর্তনটা না হয়, আমার সেখানে ক্ষতি হতে পারে, সেখানে লস হতে পারে। এই দুটো সোর্স থেকে আমার লাভ বা লস, গেইন অর লস সৃষ্টি হতে পারে ফরেন কারেন্সি ক্ষেত্রে। এটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, আমাকে রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করতে হবে। তো আমি কোন ফরেন কারেন্সি কিনবো, কোন ফরেন কারেন্সি বিক্রি করব, সেটা নির্ভর করবে কোন ফরেন কারেন্সিতে ইনভেস্ট করলে আমার রেটস অফ রিটার্ন বেশি হবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রুল। আমরা একটা বলেছিলাম যে স্টক মার্কেটের ক্ষেত্রে রুলটা হচ্ছে যে বাই লো সেল হাই, যে আমি যখন একটা স্টকের দাম কমে যাবে মার্কেটে, তখন আমি সেই স্টকটা কেনার চেষ্টা করব, আর যখন দাম বাড়বে তখন সেটা আমি দাম বিক্রি করার চেষ্টা করব। এটা একটা স্ট্র্যাটেজি স্টক মার্কেটে, শুধু স্টক মার্কেট না, যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে। যখন অ্যাসেটের দাম কমবে সেই অ্যাসেটটা আমি কেনার চেষ্টা করব, আর যখন অ্যাসেটটার দাম বেড়ে যাবে তখন সেটা বিক্রি করার চেষ্টা করব। আমি যদি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারি, সেখান থেকে আমি একটা প্রফিট পাবো, কেন বা রেটস অফ রিটার্ন পাবো সেখান থেকে। তো যে অ্যাসেটের ক্ষেত্রে বা যে স্টকের ক্ষেত্রে বা যে কারেন্সির ক্ষেত্রে রেটস অফ রিটার্নটা হাই, আমি সেটাই কেনার চেষ্টা করব। অর্থাৎ মনে করো বাজারে একটা স্টক আছে, বাটা কোম্পানির স্টক, সেটার দাম কমে গিয়েছে, 100 টাকা থেকে কমে 90 টাকা হয়ে গিয়েছে, কেমন। তো আমি চিন্তা করছি যে এটার দামটা
1 বছর পর বাড়বে 120 টাকা হবে, সেখান থেকে আমার লাভ হতে পারে। যেহেতু দাম কমেছে আমি কিনে যখন দাম বাড়বে তখন বিক্রি করতে পারি, যদি আমি একটা গেইন হবে আমার। এরকম আরো অনেক স্টক আছে, শুধু বাটা না। তো মনে করো লাফাস ফার্মা সিমেন্ট কিংবা বম্বোস বিস্কিট কিংবা আরো অনেক কোম্পানি আছে, ওদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে দাম কমে গিয়েছে এবং দাম বৃদ্ধির একটা সম্ভাবনা আছে, বা সেখান থেকে আমাদের প্রফিটের সম্ভাবনা আছে। আমি কোনটা কিনবো? আমার থেকে তো আনলিমিটেড মানি নেই, আমার থেকে লিমিটেড মানি আছে, লিমিটেড ওয়েট আছে। তো কোনটা কিনবো সেই ডিসিশন নেওয়ার সময় আমাকে কি করতে হবে, যেই অ্যাসেটটা কেনা হলে আমার রেটস অফ রিটার্ন বেশি হবে। কারণ 100 টাকায় প্রকাশ করা হলে 100 টাকায় ইনভেস্টমেন্ট থেকে যেখান থেকে আমি বেশি রিটার্ন পাবো, সেই আমার রিটার্ন আসবে, সেখানে আমি ইনভেস্ট করবো। অর্থাৎ যখন আমি বাই লো সেল হাই, এটা ঠিক আছে, সেটার সাথে আরেকটা জিনিস যোগ করতে হয়, সেটা হলো বাই লো সেল হাই। এটা অনেক অ্যাসেটের ক্ষেত্রে দেখা যেতে পারে। সেগুলোর মধ্যে থেকে আমি কোনটা চয়েস করবো বা কোন অ্যাসেটটা আমি কিনবো বা কোনটা আমি প্রথমে কিনবো, সেটা আমাকে ঠিক করতে হবে আমাকে রেটস অফ রিটার্ন বিবেচনা করে। অর্থাৎ দুটো অ্যাসেটের মধ্যে কোনটা আমি কিনবো সেটা আমাকে ঠিক করতে হবে, যেটার রেটস অফ রিটার্ন বেশি, যে কারেন্সির রেটস অফ রিটার্ন বেশি কিংবা যে অ্যাসেটের রেটস অফ রিটার্ন বেশি, সেটা আমি কিনবো। সুতরাং আমাকে কি করতে হবে, রেটস অফ রিটার্ন ক্যালকুলেশনটা জানতে হবে। আমি যদি রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করতে পারি এবং সেখান থেকে যদি আমি রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করার পরে যদি কম্পেয়ার করতে পারি আমি দুটো কারেন্সির মধ্যে বা দুটো অ্যাসেটের মধ্যে, যেটা রেটস অফ রিটার্ন বেশি সেটা আমি কিনবো। কেমন? সেটা আমার কেনাটা আমার জন্য লাভবান হবে। এখন আমরা একটা যদি এক্সাম্পল দিই কিভাবে রেটস অফ রিটার্নটা ক্যালকুলেশনটা করা হয় ফরেন কারেন্সি মার্কেটে বা ফরেন কারেন্সি কেনা বা বিক্রি করার ক্ষেত্রে। এখানে আমরা 4টা স্টেপ আমরা কাজটা করব আমরা রেটস অফ রিটার্নটা বের করার জন্য ফরেন কারেন্সির। 1 নম্বর স্টেপ হলো মনে করো আমি ডলার এবং ইউরো কেনা বেচা বা কম্পেয়ার করার চেষ্টা করছি। আমার অ্যাকাউন্টে ডলার রাখা যায় বা বিক্রি করা যায়, অথবা ইউরো আমি ক্রয় বিক্রি করতে পারি। তো আমি দেখবো আজকে বর্তমানে ডলার প্রাইস এন্ড ইউরো প্রাইস দুটো আমি কম্পেয়ার করি। ডলার প্রাইস অফ ইউরো, ইউরো হচ্ছে ইউরোপিয়ান কারেন্সি, ইউরো টুডে ডিসিশন নেওয়া হচ্ছে। মনে করো আজকে দাম হচ্ছে 1 ইউরো, সময় থেকে ইউরো কি দিয়ে বড় করে লিখে আগে লিখতে পারো কনসিস্টেন্সির জন্য 1 ইউরো, ইউরোটাকে আগে লিখি, ডলার যদি পারি দিয়ে লিখি আমরা 1 ইউরো ইকুয়াল টু সে 1.10 ডলার 10 সেন্ট, 1.10 ডলার। এটা আজকের মার্কেট রেট। আমি 1 বছরের ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছি। যদি এখানে কিছু ইনফরমেশন আছে, কিছু ডেটা আছে, যে ডেটাগুলো হলো যে মনে করো এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তো এক্সচেঞ্জ রেট এটা আমরা প্রতীক দিয়ে লিখি, এটা আমরা এক্সচেঞ্জ রেট আমি কি দিয়ে লিখি, এটা হচ্ছে কার সাথে কার এক্সচেঞ্জ রেট, ডলার ইউরো এক্সচেঞ্জ রেট। ডলার ইউরো এক্সচেঞ্জ রেট, ইউরো কত ডলারের সাথে বিনিময় হবে, ডলার ইউরো এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, ডলার ইউরো এক্সচেঞ্জ রেট। আরেকটা হলো যে এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট, যেটা বলি আমরা 1 বছর পরে এই ডলারের ভ্যালুটা বা ইউরোর ভ্যালুটা কত হবে। ডলার ইউরো এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে বর্তমানে কারেন্ট মার্কেটে, যেখানে কারেন্ট মার্কেটে ডলারের সাথে ইউরোর বিনিময় 1 ইউরো দিয়ে 1.10 ডলার পাওয়া যায়। আর এটা হচ্ছে আমি 1 বছর যদি ইনভেস্ট করছি, 1 বছর পরে রেট কত হয়ে যাবে, যেটা আমরা এক্সপেক্টেড বলা হয়। আমি জানি না কত হবে, এজন্য আমি একটা কি চিহ্ন দিলাম, এক্সপেক্টেড। আমি মনে করছি যে এই রেটটা হবে, যে ডলার ইউরো এক্সচেঞ্জ রেট সেটা হবে মনে করো 1.165। এখন হচ্ছে 1.10, এটা 1.165 পার ইউরো হয়ে যাবে, ইউরো আফটার 1 ইয়ার।
এটা বলছে এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট, যে এক বছর পরে ডলারের সাথে ইউরোর বিনিময় হার হবে, অর্থাৎ ইউরোটা স্ট্রঙ্গার হবে, ডলারটা উইকার হবে। যে এখন 1 ইউরো দিয়ে $1.10 পাওয়া যায়, কিন্তু এক বছর পরে 1 ইউরো দিয়ে 1.16.5 পাওয়া যায়, আরো বেশি ডলার পাওয়া যাবে। তো আমাদের কি করতে হবে, আমি যদি আরো কিছু ইনফরমেশন আছে, একটা হলো রেট অফ ইন্টারেস্ট, কিছু ডেটা আমার আছে এখানে, এই স্টেপটা আমি পরে বলি। প্রথমে আমার কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে কারেন্ট, প্রথমে ডেটাগুলো আমি লিখে ফেলি। এটা হচ্ছে আমার এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট, আর হচ্ছে আমার কারেন্ট এক্সচেঞ্জ রেট, কি ডলার ইউরো এক্সচেঞ্জ রেট, এখন ই দিচ্ছি না, আমরা একটা কারেন্ট এক্সচেঞ্জ রেট। কারেন্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে কত, $1.10 দিয়ে 1 ইউরো পাওয়া যায়, কারেন্ট মার্কেট টুডে। আমাদের চারটা তথ্য সম্পর্কে জানতে হবে এই রেটস অফ রিটার্নটা ক্যালকুলেশন করার জন্য, যে দুটো কারেন্সি রেটস অফ রিটার্ন কত সেটা ক্যালকুলেশন করার জন্য চারটা তথ্য লাগে আমাদের। একটা হচ্ছে যে ডলারের সাথে ইউরোর এক্সচেঞ্জ রেট বর্তমানে কত, এক বছর পর কত হতে পারে বলে আমরা আশা করছি, আমরা এক্সপেকটেশন করছি আমরা। একটা হচ্ছে ডলারে আমি যদি ইনভেস্ট করি, সেখান থেকে আমি ইন্টারেস্ট রেট পাবো, ডলার ইন্টারেস্ট রেট হচ্ছে মনে করি 10%, ডলার অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে আমি 10% ইন্টারেস্ট রেট পাই, $100 বৃদ্ধিতে $110 হয়ে যায় এক বছর পর। আর ডলার আর মানে রেট অফ ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটের পরিমাণ ডলারে। আর একটা হচ্ছে এন্ড, আমি যদি ইউরোতে রাখি তাহলে আমার যে ইন্টারেস্ট রেটের পরিমাণ সেটা হচ্ছে 5%। যদি 100 ইউরো ব্যাংকে জমা রাখি আমার অ্যাকাউন্টে, সেটা এক বছর পরে 105 ইউরো হবে। ঠিক আছে, তো চারটা তথ্য আছে এখানে, হচ্ছে যে কারেন্ট এক্সচেঞ্জ রেট, একটা হচ্ছে এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট আফটার 1 ইয়ার, একটা হচ্ছে ডলার ইন্টারেস্ট রেট, ডলারে টাকা রাখলে কত ইন্টারেস্ট পাওয়া যাবে, একটা হচ্ছে ইউরো ইন্টারেস্ট রেট, ইউরোতে টাকা রাখা হলে আমার কি পরিমাণ ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। এই চারটা তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ তোমাদের যদি একটা যে এক্সারসাইজ দেওয়া হয়, একটা প্রবলেম দেওয়া হয়, পরীক্ষাতে একটা প্রশ্ন দেওয়া হয়, চারটা তথ্য তোমাদের দেওয়া থাকবে, কেমন পরীক্ষার সময় তোমাদের চারটা তথ্য দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের কি করতে হবে, যে রেটস অফ রিটার্নটা বের করতে হবে। একটা হচ্ছে ডলারের রেটস অফ রিটার্ন বের করতে হবে, একটা ইউরো রেটস অফ রিটার্ন বের করতে হবে। বের করে তোমরা দেখবে যে কোনটা রেটস অফ রিটার্নটা বেশি, ডলারটা বেশি নাকি ইউরোটা বেশি। তো সেখান থেকে তোমরা ডিসিশন নিতে পারবে যে কোনটা তোমরা কিনবে, ডলার কিনবে নাকি ইউরো কিনবে। তাহলে এই চারটা ডেটার উপর ভিত্তি করে আমরা রেটস অফ রিটার্নটা ক্যালকুলেট করব, আমরা ডলার এবং ইউরো রেটস অফ রিটার্নটা ক্যালকুলেট করে আমরা ডিসিশন নিব যে কোনটা কিনতে লাভ হবে। তো আমরা এখানে এক বছর পরে ডলারের মূল্য কত হবে বা ইউরো মূল্য কত হবে, এবং সেখান থেকে আমরা রেটস অফ রিটার্ন বের করতে পারবো আমরা। তো এখানে দেখো প্রথম স্টেপে আমরা বলছি যে কারেন্ট অর টুডে আমরা 1 ইউরো দিয়ে আমরা কি করছি, যে আমরা $1.1 $1.10 কিনতে পারি। আর আমরা এই 1.1 ইউরো যদি কিনে আনি, 1 ইউরো is worth 1 ইউরো বৃদ্ধিতে কত হয়, 1.05 ইউরো হয়ে যায় বছর পর, কিন্তু 5% ইন্টারেস্ট রেট আছে, সেই কারণে সেটা 1.05 ইউরো হয়ে যায় after 1 year। আমি যদি ইউরোতে টাকা রাখি বা ইউরো কিনে যদি আমি ডলার দিয়ে বা ইউরো যদি রাখি, আমি 1 ইউরো 1.05 ইউরো হয়ে যায় after 1 year, এক্সপেক্টেড ভ্যালু আছে। আর আমাকে তারপরে করতে হবে রিটার্নটা ক্যালকুলেট করতে হবে। আমি যদি 3 নম্বর স্টেপে কি করতে হবে, এটাকে আমার এই যে এক বছর পরে যে মূল্যটা হলো, যদি ইউরোতে টাকা রাখি, 1 ইউরো যদি রাখি আমি, 1 ইউরোটা 1.05 ইউরো হয়ে যাবে। তো এই ইউরোটাকে আমাকে কি করতে হবে, এক বছর পরে থেকে আমি ডলারে কনভার্ট করব, এক বছর পরে
এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমি যদি ইউরো কিনে ইউরোর মূল্যটা কত হবে এক বছর পরে, ইউরোটা বৃদ্ধি পেয়ে কত হবে, ইউরো ইন্টারেস্ট যেহেতু 5%, সেহেতু ইউরোটা হয়ে যাবে 1.05 ইউরো হয়ে যাবে। আমাদের যে কাজটা করতে হবে এই থার্ড স্টেপটা ক্রুশিয়াল, সেটা হচ্ছে থার্ড স্টেপ আমরা কি করব, এই ইউরোটাকে ডলারে কনভার্ট করতে হবে। ডলারে কনভার্ট করে এই রেটে না, এই রেটটা এক বছর পর থাকবে না, এক বছর পর আমাদের এক্সপেক্টেড রেট যেটা সেটাই থাকবে। সুতরাং আমাদের কি করতে হবে, 1.05 ইউরোতে আমাকে ডলারে কনভার্ট করতে হবে আফটার 1 ইয়ার এট দ্য এক্সচেঞ্জ রেট দ্যাট উইল এক্সিস্ট এট দ্যাট টাইম। কেমন? তো এটাকে আমি যদি ডলারে কনভার্ট করি আমার পরিমাণটা হবে দেখো 1.05 ইউরো is worth 1.05 কে গুণ করতে হবে কত দিয়ে, এক বছর পরে যে এক্সচেঞ্জ রেট যেটা আমরা বলেছি কত 1.165 এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট। কেমন? যদি গুণ করো সেটা হবে 1.223 আমাদের ক্যালকুলেশনটা করা আছে, আমি সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এক বছর পরে এই ইউরোর মূল্যটা এত হয়ে যাবে, ঠিক আছে, এক বছর পর। তো আমরা যদি এখন রেটস অফ রিটার্ন ক্যালকুলেট করি ইন ডলার, 4 নম্বর স্টেপ আমাকে কি করতে হবে, রেটস অফ রিটার্ন ইন টার্মস অফ ডলার, ইন টার্মস অফ ডলার, ইন টার্মস অফ ইউরো সেটা 5% আমরা জানি, আর ইন টার্মস অফ ডলার সেটা হবে যদি ক্যালকুলেশনটা করি সেটা হবে, দেখো আমি ইনভেস্ট করেছি 1 ইউরো মানে 1.10 ডলার ইনভেস্ট করেছি at the beginning of the year, এবং সেটা মূল্য হয়েছে 1.05 ইউরো, যেটা হচ্ছে 1.223 ডলার এক বছর পর। কেমন? তো আমার রিটার্ন হচ্ছে কত, 1.10 ডলার ইনভেস্ট করেছি, এই দুটো পার্থক্য চলছে আমার রিটার্ন। তো এটা যদি তুমি যে ক্যালকুলেশনটা করো সেটা হবে 11% হবে সেটা। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি যদি ইউরো কিনে এক বছর পরে সেই ইউরো থেকে আমি যদি ডলারে ফিরে আসি বা ইউরোটাকে যদি আমি ইউরো রিটার্নটাকে, অর্থাৎ আমি যদি ইউরোতে ইনভেস্ট করি আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% ইউরো, 1.05 ইউরো হবে। তো 1.05 ইউরোকে আমি যদি এক বছর পরের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটে আমি যদি সেটাকে ডলারে কনভার্ট করে ফেলি তাহলে আমার যে রিটার্ন ইন টার্মস, এটা হচ্ছে ডলার রিটার্ন ইন টার্মস অফ ডলার, আর 5% হচ্ছে রিটার্ন ইন টার্মস অফ ইউরো। তাহলে ডলারে প্রকাশ করা হলে রিটার্নটা হবে কত, 11%। এবং আমি যদি ইউরোতে ইনভেস্ট না করে ডলারে ইনভেস্ট করতাম তাহলে আমার রিটার্ন কত হতো, 10% হতো, যেহেতু ডলার রিটার্ন হচ্ছে 10% আর ডলার দিয়ে লিখছি আমরা 10%। সুতরাং দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে যদি ইউরোতে ইনভেস্টমেন্ট করা হয় লাভটা বেশি হবে, রেটস অফ রিটার্নটা বেশি হবে। অর্থাৎ রেটস অফ রিটার্ন যখন আমরা কম্পেয়ার করব, আমরা এই জন্য বলি যে যখন কম্পেয়ার করা হয় কম্পেয়ারটা সবসময় করতে হয় ইকুয়াল ফুটিং এ, ইকুয়াল বেসিসে। কেমন? আমি ডলারের সাথে বা ডলার রিটার্নের সাথে আমি ইউরো রিটার্নকে কম্পেয়ার করতে পারবো না। কেমন? আমাকে যদি আমি ডলারকে ইউরোর সাথে কম্পেয়ার করতে চাই আমাকে আইদার আই হ্যাভ টু কনভার্ট ডলার রিটার্ন ইনটু ইউরো রিটার্ন অর আই হ্যাভ টু কনভার্ট ইউরো রিটার্ন ইনটু ডলার রিটার্ন। যদি আমি একই বেসিসে নিয়ে আসি, ইউরো রিটার্নকে আমি ডলারে কনভার্ট করি, তারপর আমি ডলার রিটার্নের সাথে কম্পেয়ার করি, তখন আমি ডিসে পেতে পারবো। কেমন? সুতরাং আমি ইউরো রিটার্ন যদি 5% ইন টার্মস অফ ইউরো, বাট ইন টার্মস অফ ডলার, যে কাজটা আমি 4টা স্টেপে বললাম, ইন টার্মস অফ ডলার the euro return is 11%, which is higher than the dollar return. সুতরাং একজন ইনভেস্টর যদিও ইউরো অ্যাকাউন্টে 5% ইন্টারেস্ট দিচ্ছে তারপর সে ইউরোতে ইনভেস্ট করবে, কারণ ইউরো এক্সচেঞ্জ রেটটা বাড়ার একটা সম্ভাবনা আছে, যে কারণে এক্সপেক্টেড রিটার্নটা ইউরোতে বেশি, তাই সে ইউরোতে ইনভেস্টমেন্ট করবে। কেমন? যাক, এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলাম, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। তো আমরা আজকে মডেলটা দাঁড় করাতে পারলাম না, এটা আমরা আগামী ক্লাসে দাঁড় করাবো। আজকে আমরা কিভাবে রিটার্ন ক্যালকুলেশন করা হয় এবং রিটার্নকে কম্পেয়ার করা হয় সেটা আমরা আজকে দেখালাম, ঠিক আছে। এখানে যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে যখন আমরা রিটার্নকে, দেখো এখানে আমরা বলেছি রেট অফ ইন্টারেস্ট ইজ দ্য রিটার্ন অন ফরেন কারেন্সি। ডলারের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, এটা হচ্ছে ডলার রেট অফ রিটার্ন ইন টার্মস অফ ডলার, আর ইউরোর রেট অফ রিটার্ন হচ্ছে কত, 5%, ইন্টারেস্ট হচ্ছে 5%, এটা হচ্ছে ইউরোর রেট অফ রিটার্ন ইন টার্মস অফ ইউরো। কিন্তু আমি যখন দুটোকে কম্পেয়ার করব আমি ডলারের রেটস অফ রিটার্ন কে ইউরো রেটস অফ রিটার্নের সাথে কম্পেয়ার করতে পারবো না আনলেস আই কনভার্ট देम ইনটু দ্য সেম ফুটিং, সেম বেসিস। আমাকে আইদার আমার ইউরো রিটার্ন কে ডলার রিটার্নে কনভার্ট করতে হবে অথবা ডলার রিটার্ন কে ইউরো রিটার্নে কনভার্ট করতে হবে। এখানে যে কাজটা করেছি আমরা ইউরো রিটার্ন কে ডলার রিটার্নে কনভার্ট করেছি। আমরা ইচ্ছা করলে ডলার রিটার্ন কে ইউরো রিটার্নে কনভার্ট করতে পারবো।
সেক্ষেত্রে সেটা কত হতো 5% এর চেয়ে কম হতো, একই ডিসিশন আমরা উপনীত হতাম। সুতরাং আমরা এখানে কি করেছি, ইউরো রিটার্নকে ডলার রিটার্নে কনভার্ট করেছি। কিভাবে করেছি, আমরা করেছি কি প্রথমে এই ইউরোকে ডলারে কনভার্ট করেছি, এক বছর পরে যে ইউরো রিটার্ন পাওয়া যেত সেটাকে ডলারে কনভার্ট করেছি, এবং দুটোকে থেকে আমরা এই দুটো ফুটের ডলার ভ্যালু এবং এক বছর পরের ডলার ভ্যালু ইউরোকে ডলার ভ্যালুতে কনভার্ট করেছি। আমরা এই দুটোকে কম্পেয়ার করে আমরা কি করেছি, ইউরোতে ইনভেস্ট করা হলে ডলার টার্মসে কত রিটার্ন পাওয়া যেত সেটাকে আমরা বের করেছি। বের করে আমরা 10% সাথে কম্পেয়ার করেছি। কম্পেয়ার করে আমরা তখন ডিসিশন নিতে পারবো যে কোথায় ইনভেস্টমেন্ট করা লাভ হবে। যাক, এই জন্য আমাদের আজকের আলোচনা, আমরা আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করছি। তোমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশ্ন থাকলে করতে পারো। আমি আজকের মধ্যে এখানে ক্লোজ করছি, আমাদের সাথে আগামীকাল দেখা হবে। প্রশ্ন নাই মনে হচ্ছে। ঠিক আছে, আজকে আমি শেষ করছি এখানে, তোমাদের সাথে আগামী কাল আবার দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।